স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। আসন সমঝোতা নিয়ে জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোট কোনো দূরত্ব তৈরি হয়নি বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা। জোট ছাড়া তো দূরের কথা, আগামীতে এই দলগুলো নিয়ে সরকার গঠনের কথা বলছেন তারা। দু একদিনের মধ্যে আসতে পারে জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এক হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি ইসলামী রাজনৈতিক দল। গণভোট ও নির্বাচন সহ কয়েকটি দাবিতে এক হয়ে নানা কর্মসূচি পালন করছে দলগুলো, যার মূল উদ্দেশ্য প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার ওয়ান বক্স নীতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতার ভিত্তিতে গঠিত জোটে প্রথমে ছিল 8টি দল। সর্বশেষ এতে যোগ দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও এবি পার্টি। সম্প্রতি জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে বিভেদ দেখা গেছে। তবে জোট সংশ্লিষ্ট ইসলামী আন্দোলনের নেতারা বলছেন, জোটে কোনো দূরত্ব নেই, বরং এই দলগুলোকে নিয়ে সরকার গঠন করতে চান তারা। নির্বাচনী সমঝোতা ওয়ান বক্স ফর ইলেকশন, আমরা এই নীতিতে অটল আছি। হয়তো আমাদের মাঝখানে একটু ওই এনসিপি বা অন্যান্য দল আসার কারণে তাদেরকে সিট দেওয়া লাগছে, এই জন্য জিনিসটা একটু আমাদের ভিতরে একটু দূরত্ব বা বিভিন্ন ধরনের ফাটলের সৃষ্টি দেখা গেছে। আসলে কিন্তু কোনো ফাটল হয় নাই। আশা করি 2-3 দিনের ভিতরে আপনারা জানতে পারবেন আমাদের সমঝোতা একেবারে দ্বার প্রান্তে ইনশাল্লাহ। আমরা এখনো পর্যন্ত ঐক্যে আছি এবং সেটা ধরে রাখার জন্যে, ঐক্যবদ্ধভাবে নির্বাচনের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারা অভিযোগ করেন, সরকার ও প্রশাসনের একটি পক্ষ যেভাবে একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে, তাতে আগামী নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। তফসিলের পরে কোনো দলীয় প্রধানকে বেশি প্রটোকল দেওয়া হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। আমাদের গত 1.5 দশকে হওয়া গুমের প্রায় 25% সঙ্গে জড়িত র্যাব, আর 23% হয়েছে পুলিশের মাধ্যমে। সোমবার ব্রিফিংয়ে এই তথ্য জানায় গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি। চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর প্রাতিষ্ঠানিকভাবে গুমে জড়িত থাকার অভিযোগ। গোপন বন্দিশালা, ডাম্পিং প্লেস এবং শত শত নিখোঁজ মানুষের করুণ ঘটনা। 2009 সাল থেকে 2024 সাল, এই 1.5 দশকে সংঘটিত বলপূর্বক গুমের ঘটনা অনুসন্ধানে গঠিত কমিশন অব ইনকোয়ারি তাদের চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে রবিবার। সোমবার রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অনুসন্ধানের সার্বিক চিত্র তুলে ধরেন কমিশন সভাপতি। ব্রিফিংয়ে গুমের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর জড়িত থাকার তথ্য তুলে ধরে বলা হয়, প্রায় 25% গুমের অভিযোগে র্যাব জড়িত, এরপর পুলিশ 23%। এছাড়া ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই ব্যাপক হারে গুম করেছে। বহু ক্ষেত্রে সাদা পোশাকধারী বা প্রশাসনের লোক পরিচয়ে অপহরণ করা হয়েছে। অভিযোগগুলোর ধরন থেকে ইহা স্পষ্ট যে গুম একটি প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত চর্চা হিসাবে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর দ্বারা একক ও যৌথ অভিযানে সংগঠিত হয়েছে। কমিশনের কাছে সক্রিয় বিবেচনায় থাকা 1569টি অভিযোগের উপর ভিত্তি করে 222 জন সন্দেহভাজন ও সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। সাক্ষাৎকার নেওয়া হয় 765 জন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের। 251 জন এখনও নিখোঁজ, আর 36 জনের ক্ষেত্রে গুমের পর লাশ উদ্ধার হয়েছে। মুন্সিগঞ্জে একটি বেওয়ারিশ লাশ দাফনের কবরস্থান পাওয়া গেছে, যেখানে গুমের শিকার ব্যক্তিদের দাফন করা হয়েছে বলে প্রতীয়মান হয়। এছাড়াও বরিশালের বলেশ্বর নদীতে এবং বরগুনার পাথরঘাটায় ডাম্পিং প্লেসের সন্ধান পাওয়া গেছে। গুমের পুনরাবৃত্তি ঠেকাতে র্যাব বিলুপ্ত সন্ত্রাস বিরোধী আইনের সংস্কার, সব বাহিনীকে কঠোর জবাবদিহিতার আওতায় আনা এবং আয়নাঘরগুলোকে স্মৃতি ও জবাবদিহিতার প্রতীক হিসেবে জাদুঘরে রূপান্তরের সুপারিশ করেছে কমিশন। আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। তৈরি পোশাক খাতের একক সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে শতকরা 2.88%। বিশ্লেষকরা বলছেন, মার্কিন বাজারে চাহিদা কমে যাওয়া এবং পাল্টা শুল্ক আরোপের ফলে বিশ্ববাজারে প্রতিযোগিতার ধরনের বড় পরিবর্তন এসেছে। পাল্টা শুল্ক কমলেও প্রতিবেশী দেশগুলোর তুলনায় রপ্তানিতে সুবিধা আদায় করতে পারেনি বাংলাদেশ।
পোশাক খাত নিয়ে 3 পর্বের ধারাবাহিকের দেখুন দ্বিতীয় পর্ব। প্রতি বছর প্রায় $8 বিলিয়ন পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হয়। একক বাজার হিসেবে এটি বাংলাদেশের সবচেয়ে বড় বাজার। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বর্তমানে গড়ে 36.5% থেকে 35% শুল্ক কার্যকর রয়েছে, যা আগে ছিল প্রায় 16.5%। জুলাই থেকে নতুন ট্যারিফ কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির নেতিবাচক চিত্র ফুটে উঠেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত মার্কিন বাজারে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $1.79 বিলিয়ন, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় $53 মিলিয়ন বা 2.88% কম। শিল্প মালিকরা বলছেন, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি এবং উচ্চ সুদের হারের কারণে ক্রেতাদের ব্যয় করার ক্ষমতা কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের পোশাক খাতে। ইউএসএ এখনও আমরা একটু নেগেটিভে আছি এবং আমরা আমাদের যেভাবে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করার যে একটা থাকে, প্রবৃদ্ধি অর্জন করতে হবে, তাহলে আমি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো, সেটা হচ্ছে না। সেটা থেকে আমরা পিছিয়ে আছি। একটা জায়গায় যেতে থেমে গেছে, যেটা হলো আশাবাঞ্জক ছিল প্রবৃদ্ধি হবে, কিন্তু যেহেতু কনজিউমারের রিয়াকশন, তাদের বাইং ক্যাপাসিটি একটা জায়গায় যে হোঁচট খেয়েছে, সুতরাং আপাতত প্রবৃদ্ধি হচ্ছে না। ইন ফিউচার আমরা এক্সপেক্ট করতেই পারি। রপ্তানি আয় বাড়াতে বাজার বহুমুখীকরণ, উচ্চ মূল্যের ফ্যাশনেবল পোশাক তৈরি এবং ডেলিভারির সময় কমিয়ে আনার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকেরা। সেই বাজারের ঢুকতে হলে কিন্তু আমাদের প্রস্তুতিটা দরকার আছে। তো সেইগুলোর সুবিধা নিতে হলে অন্যের বাজার হারানোর সুবিধাটা যদি আমরা নিতে চাই, তাহলে আমাদেরকে প্রস্তুতিটা নিতে হবে, আমাদের আরও বিনিয়োগ করতে হবে, আরও আমাদের দক্ষ শ্রম শক্তি লাগবে এবং উৎপাদনশীলতা বাড়াতে হবে। রপ্তানিকারকদের আশা, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও 2026 সালের প্রথম প্রান্তিকে বাজার স্থিতিশীল হয়ে উঠতে পারে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। রাজশাহীতে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে 3 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, আজ সকাল 6টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল 100%, যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এই তাপমাত্রা আরও কয়েকদিন বিরাজ করবে বলে জানায় রাজশাহী আবহাওয়া অফিস। পঞ্চগড়ে তাপমাত্রা 8.6 ডিগ্রি সেলসিয়াস, আর সিরাজগঞ্জের তাপমাত্রা 11.4 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র 9.1 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা মিলছে না। পাবনার ঈশ্বরদীর আবহাওয়া অফিস জানায়, আজ সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি রেকর্ড করেছে। সকাল 9টায় নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। পটুয়াখালীতে সকাল 9টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন 12.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদনের প্রথম দিন 42টি আবেদন জমা পড়েছে। 9 জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন সংক্ষুব্ধরা। আপিল করার সময় সংক্ষুব্ধ প্রার্থীদের বেশিরভাগই ভোটের সুষ্ঠু পরিবেশ নেই বলে অভিযোগ করেন। তবে সুষ্ঠু ভোট আয়োজনের ব্যাপারে আশাবাদী সিইসি। সোমবার আপিলের প্রথম দিন সকাল থেকে অঞ্চলভিত্তিক 10টি বুথে আবেদন জমা নেওয়ার কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। বাতিল হওয়া 723টি মনোনয়নপত্রের বিপরীতে প্রথম দিন মোট আপিল করেছেন 42 জন। এর মধ্যে মনোনয়নের বৈধতা পেতে আবেদন যেমন রয়েছে, একই সাথে রয়েছে বৈধ প্রার্থীর বিরুদ্ধেও আপিল। এ সময় সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। কেউ কেউ নিরাপত্তাহীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। মানিকগঞ্জ সদর সাটুরিয়ার যে পরিবেশ, সেটা নিয়ে আমি আশঙ্কা প্রকাশ করছি। এই সন্ত্রাসী বাহিনী অত্যন্ত শক্তিশালী, তাদের টাকা আছে, টাকার জোরে তারা মানুষকে ধরাকে সরাগন করে অন্য প্রার্থীদের উপর অত্যাচার করবে, জুলুম করবে। আপনারা আমাকে বলছেন যে আমাকে 1% ভোটার তালিকা নিয়ে আসতে হবে, এটা আপনি আমাকে বলছেন, কিন্তু আমি যখন ভোটারের কাছ থেকে স্বাক্ষর নিতে যাচ্ছি তখন আমার উপর হামলা হচ্ছে। ইউ ক্যানট এনশিওর মাই সিকিউরিটি কনসার্নিং দ্যাট। যারা স্বাক্ষর করেছেন এই প্রায় 5000 মানুষ, এত অল্প সময়ে ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি, তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। আপিল বুথ পরিদর্শনকালে ইসি সচিব জানান, সংক্ষুব্ধ যে কেউ ইসিতে আপিল করতে পারবেন। যাচাই বাছাই করে ইসি সিদ্ধান্ত নেবে। আমরা বলে দিচ্ছি না যে রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন।
আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবাই সহযোগিতা করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা, এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। তফসিল অনুযায়ী 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি শুনানির মাধ্যমে এসব আপিল নিষ্পত্তি করা হবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। টুর্নামেন্টের চেয়ে ক্রিকেটারদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়ায় বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন সাবেক ক্রিকেটাররা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত না হলে প্রতিযোগিতায় অংশ না নেয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তারা। আগামী 7 ফেব্রুয়ারি শুরু হবে টি-20 বিশ্বকাপের আসর। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত 20 দলের এই টুর্নামেন্ট শুরুর আগেই উত্তাল হয়ে উঠেছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। উগ্রপন্থীদের হুমকির মুখে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি দল কেকেআর থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। ভারতে যেখানে একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারছে না, সেখানে পুরো দল কিভাবে নিরাপদ থাকবে সে প্রশ্ন উঠেছে। মূলত এ কারণে আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বিসিবি, নয়তো বিশ্ব আসরে খেলতে না যাওয়ার কথা আইসিসিকে জানিয়েছে ক্রিকেট বোর্ড। ওয়ার্ল্ড কাপ যদিও বড় টুর্নামেন্ট, তারপরেও আপনার আগে তো বাঁচতে হবে। তো ওই যদি আমরা পুরো সিকিউরিটি ক্লিয়ারেন্সটা না পাই, তাহলে কোনো দেশে যে খেলা উচিত না। খেললাম না একটা ওয়ার্ল্ড কাপ, কী হবে এমন? যদি পুরোপুরি নিরাপত্তা আমরা না পাই, আমাদের দল তো ওখানে গিয়ে খেলতে পারবে। তো সুতরাং নিরাপত্তা তো সবার আগে দেখতে হবে। তো সেইভাবে নিরাপত্তা যদি ঠিক থাকে তখন চিন্তা করা হবে। তো সিদ্ধান্তটা এখন নিয়েছে, এটা খুব ভালো সিদ্ধান্ত। সরকারের কঠোর অবস্থান এবং বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। তাদের মতে কোনো আবেগের সিদ্ধান্ত নয়, ভবিষ্যৎ পর্যালোচনা করে সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে। আমরা সবসময় সমতায় বিশ্বাসী। তো ক্রিকেট হচ্ছে একটা খেলা, আমরা যদি খেলার মধ্যে রাজনীতি যদি কেউ ঢুকায় আর আমাদেরকে এর জন্য যদি বৈষম্যের শিকার হইতে হয়, তাহলে আই থিঙ্ক আমাদেরও এখানে রাজনীতি ঢুকানো উচিত। ভারত যেহেতু একটা আগ্রাসন দেখিয়েছে, ভারতের সাথে ম্যাচগুলোকে হয়তো বয়কট করা যেতে পারে। ভারতের মাটিতে যদি কিছু হয় সে ব্যাপারে বিবেচনা করা যেতে পারে। তবে বিশ্বকাপ যেহেতু একটা বিশ্বের ব্যাপার এবং এখানে আরও অনেক দেশের ব্যাপার জড়িত আছে, দেশের ভাবমূর্তির ব্যাপার জড়িত আছে, দেশের ভাবমূর্তির জন্য হলে বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত। টুর্নামেন্ট শুরুর 1 মাসের কিছু বেশি সময় বাকি থাকায় সূচি বদলানো আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও বাংলাদেশের অনুরোধ, ভারতের অবস্থান এবং সামগ্রিক পরিস্থিতি সব মিলিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে আইসিসিকেই। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।